এখন আমরা দেখছি যে বাইরে তিনটে অবরোধ দাঁড়িয়ে আছে, যারা কিন্তু মাটি থেকে খেলা কিন্তু পা মুছিয়েছে এবং তাদের পা গুলো কিন্তু ব্যান্ড করা। এবং আরো যেটা আমার মধ্যে আপনাকে ঘটেছে, আমি ধরো মাছ নিয়ে এলাম বা মাংস নিয়ে এলাম, সেই যে ধোয়া জলটা আমি নিজের গায়ে মাথা ঢেলে দিচ্ছেন, খেয়ে নিচ্ছেন এবং নিজের হাত ফাত কেটে গেলে সেই জায়গাটা আবার কেটে দিয়ে রক্ত বের করে নিজের গায়ে হাতে মাখছেন, খাচ্ছেন। এবং এই করতে করতে দেখছি ভদ্রমহিলার গলার ভয়েস কিন্তু টোটালি হয়ে গেল একটা মেল ভয়েস। টেরর এফএমে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত জানাই। আমি অর্পণ আছি আপনাদের সাথে। প্রথমেই জানিয়ে রাখি সরি এবারের এপিসোডটা আনতে দেরি হলো বলে, যেহেতু চ্যানেলটা আমাদের একদমই নতুন, তাই ঘটনাগুলো জোগাড় করতে একটু দেরি হচ্ছে। সেই জন্য আরেকবার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আর বেশি ভনিতা করব না, তাহলে শুরু করা যাক। আর আমাদের আজকে যে এপিসোডটা হতে চলেছে তাতে একজন বিশেষ মানুষ উপস্থিত ছিলেন, যাকে হয়তো অনেকেই চিনে থাকবেন। তিনি আরও দু একটা চ্যানেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অনেকের ভালোবাসা লাভ করেছেন। হ্যাঁ, আমি অভিষেকদের কথাই বলছি, যিনি পেশায় একজন তন্ত্রসাধক এবং জ্যোতিষ পারদর্শী। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওনাকে আপনারা কিভাবে যোগাযোগ করতে পারবেন তার সমস্ত তথ্যও দিয়ে দিচ্ছি এবং সাথে ওনার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আর অভিষেক বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ছোট্ট একটা পরিবারকে ওনার মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পডকাস্ট শুরু করা যাক। আর হ্যাঁ, যেতে যেতে অবশ্যই আমি বলবো চ্যানেলটাতে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে। টিল দেন, টিউন ইন অ্যান্ড টার্ন আপ দ্য ফিয়ার। দিস ইজ টেরর এফএম। হ্যাঁ, কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। তুমি কিরকম আছো বলো? এই তো চলে যাচ্ছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে, অনেকদিন পরে আপনার কথা হচ্ছিল যে একটা সেশন করা হবে, মানে একটা আপনার সাথে একবার বসবো, তো সময় হয়ে উঠছিল না, আপনারও সময় হয়ে উঠছিল না, আমারও সময় হয়ে উঠছিল না। যাই হোক, অনেকদিন পরে মানে দুজনের সুবিধা মতো একটা সময় পাওয়া গেছে। শ্রোতা বন্ধুদের একটাই আবদার যে একটা ভালো একটা যদি মানে ভৌতিক ঘটনা বা যদি আপনার মুখ থেকে কোনো যদি মানে অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে পারেন, সেটাই আর কি মানে দাবি। একদম একদম অবশ্যই করবো। কথা বন্ধুদেরকে দেখবার জন্য, অনুষ্ঠানটি শোনবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো, এটাই বলার। ধন্যবাদ। তো তাহলে কি এবার আমি এটা ঢুকে যাবো, স্টোরিতে ঢুকে যাবো একদম একদম শুরু করা যাক তাহলে। শুরু করা যাচ্ছে। প্রথমে আমি যে ঘটনাটা বলতে চলেছি, এটা আমার তারাপীঠে ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, ঠিক আছে, তারাপীঠে ঘটনাটা ঘটেছিল। এই ঘটনা দিয়ে আমি শুরু করছি, যেহেতু মায়ের জায়গা, মায়ের স্থান, আমি মায়ের সাধক। অবশ্যই মায়ের জায়গা থেকে আমি, যেহেতু আমার এই চ্যানেলে আমার প্রথম আজকে আসা আত্মপ্রকাশ, মায়ের ঘটনা দিয়ে শুরু করছি। অবশ্যই। ঘটনাটা ঘটেছিল তোমার 2020 সালের ডিসেম্বর মাসে। আচ্ছা, এখন আমার তারিখটা ভালো পরিষ্কার মনে আছে, তোমার 25শে ডিসেম্বর। ঠিক আছে, যেহেতু ঠিক টাইম মনে থাকার কথা, ওই কারণে আরো মনে আছে। আর সদ্য তোমার করোনা থেকে আমরা মানে কিছুটা হলেও আমরা রিলিফ পেয়েছি, হালকা হলেও। ঠিক আছে, সেই সময়টা তোমার ছিল হচ্ছে আমাদের মন্দির সবে খুলেছিল জুলাই কি আগস্টের দিকে, তখন তোমার মন্দির খুলেছিল। ওটা করোনার থেকে মানে সবে মানে একটা ফেজ যাচ্ছিল, মানে হ্যাঁ, একটা শেষ হচ্ছিল তোমার তখন। হ্যাঁ, তখন তোমার কোনো মানে ভ্যাকসিনও আরম্ভ হয়নি, না, ভ্যাকসিনেশনও তখন তোমার শুরু হয়। তো যথারীতি মন্দির সবে তোমার খোলা হয়েছে। আর মন্দির খোলা হওয়ার পর যেহেতু সাধারণত একটা চাপ থাকে মানুষের, অনেকদিন পরে মন্দির খুলছে, তার আগে ঢোকার, মন্দিরে পুজো দেওয়ার সবটাই নিষেধ ছিল। মানে পুজোটা তোমার হতো মানে ভক্তদেরকে যেরকম ভাবে নর্মালি যে পুজো আটগুলো হয় সেইভাবে হচ্ছিল না। আচ্ছা। তো সাধারণত যা হয়, প্রচুর মানুষের ভক্তের যা, যেহেতু তোমার 25 ডিসেম্বরের টাইম, বুঝতেই পারছে কি পরিমাণে ভিড় হয়, প্রচুর ভিড়। তো আমরা দুজন, আমরা বন্ধু, আর 20 তারিখ না 25 তারিখে আমরা ওই রাত্রে ট্রেনে আমরা যাওয়ার উদ্দেশ্যে আমরা এগোইছি। আচ্ছা। তো তো তোমার ট্রেনটা আমাদের ছিল হচ্ছে 6টা 45।
ঠিক আছে, 6:45 কি 7:45 এরকম একটা টাইমের মধ্যে ট্রেন ছিল আমাদের। আচ্ছা। তো ট্রেনটা যথারীতি হাওড়া সেখান থেকে আমাদের সীমান্তের দিকে এগিয়ে যায়, আমরা যাই। কিন্তু আমাদের নামার কথা ছিল তোমার 9:45 আমাদের রামপুরহাটে তোমার ঢোকার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেনটা লেট করে মাঝখানে 2 ঘন্টা। হুম। 2 ঘন্টার উপর আমাদের ট্রেনটা সবাই লেট ছিল। আমরা রামপুরহাটে নামলাম তখন বাজে তোমার 11:30 কি 12টা বাজে। আচ্ছা। তো মেরে যথারীতি যেহেতু ওই দিন তোমার মরসুমের একটা ফেস্টিভ ডে ছিল, ওই জন্য তোমার রাস্তাঘাটে ভিড়ভাড়টা তো প্রচন্ডই ভারী ছিল, বুঝতেই পারছো। হুম। আর সেই সঙ্গে তোমার গাড়ি প্রচুর অ্যাভেলেবেল ছিল, মানে এমনি হয় যায় তোমাকে যদি ঠিক টাইম না হয় তখন কিন্তু রাস্তা হয়ে গেলে একটু গাড়িটা কমে যায়, হুম। টোটো বা অটো যে তার বিভিন্ন থাকে। তো ওই দিন যেহেতু ঠিক টাইম ছিল বলে তোমার প্রচুর গাড়ি ছিল। তো আমরা নেমে আমাদের একটা টোটো আমরা ধরে নিই, টোটো ধরে আমরা আমাদের তারাপীঠের দিকে রওনা দিই। এবার যথারীতি কি হয়, প্রথম যখন ধরো আমার তারাপীঠে বীরভূমের মাটি যখন পা দিই তখন আমাদের প্রথম কর্তব্য থাকে কি, আমরা করি এটা মায়ের মন্দিরে আমরা ঢুকি। ঠিক আছে, মায়ের মন্দিরে ঢুকে মায়ের দর্শন, মায়ের প্রণাম করে আমরা তারপর আমাদের গন্তব্যস্থানে আমরা হোটেলে বা যে আশ্রমে থাকি সেখানে চলে যাই। এটা প্রত্যেকবারের নিয়ম। আচ্ছা। সেবারে যখন আমরা ঢুকলাম তখন কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, মানে বুঝতেই পারছো 11:45 কি 12টা নাগাদ আমরা রামপুরহাটে নেমেছি। তো সেখান থেকে তোকে তারাপীঠ যেতে আরো 8 ঘন্টার সময়ের মতো লাগবে। হুম। তো এবার কি মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা করা যাবে, আমরা ওখান থেকে আমাদের হোটেলে আমরা ঢুকতে গেলে মনস্থির করলাম। তো হোটেলে মনস্থির করবার আগে আমরা চিন্তা ভাবনা করলাম যে যখন বাইরে এসেছি মায়ের অন্তত মন্দিরটার সামনেটা, গেটের সামনেটা আমরা একবার ঘুরে আসি, সিঁড়িটা। হুম। ওখান থেকে আমরা ঘুরে আমরা তোমার চলে গেলাম হচ্ছে মায়ের পাদপদ্মে মন্দিরের কাছে গেলাম শ্মশানে। ঠিক আছে, আচ্ছা। মায়ের পাদপদ্ম মন্দিরে আমরা গেলাম। মায়ের পাদপদ্ম মন্দির থেকে আমরা মাকে একটু প্রণাম টনাম জানিয়ে প্রণাম ফিরে ওখান থেকে আবার আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। তার আগে বলা হয়নি, হোটেলে আমরা তো আমাদের আগে থেকে তো হোটেল ঠিক থাকে, আমরা আমাদের লাগেজ গুলো হোটেলের সময় নামিয়ে দিয়ে গেছিলাম। তো ওগুলো তো আর বয়ে বয়ে মায়ের মন্দিরে কি নিয়ে যাওয়া যায় না। হুম। তো মায়ের পাদপদ্ম মন্দিরে ওখানে আমরা একটু প্রণাম টনাম করে একটু দেবদাতি দেখালাম, দেখিয়ে ওখান থেকে আমরা ফিরে এলাম হোটেলে। আচ্ছা। তো মোটামুটি ধরো তখন রাত 1:30 কি 2:15 ধরো ছবে সময় হয়ে গেছে। আমরা খাবার দাবার একদমই নিয়ে এসেছিলাম, জানি রাত্রি হয়ে গেছে আর আমরা বেরোতে পারবো না। হুম। আমরা খাবার দাবার একদম নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমরা হোটেলে আমাদের বলা কথা ছিল আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম। আমরা ছিলাম হচ্ছে তোমার 6তলার উপরে ছিলাম, বুঝেছো, 6তলার উপর। 6তলার উপরে আমরা ছিলাম, ডান দিকে ঘর থেকে 3 নম্বর ঘরে আমরা ছিলাম। আচ্ছা। উল্টো দিকে তোমার নিচের দিকে 1 নম্বর ঘরে তখন অব্দি একটা পার্টি ছিল, আর পাশের 2টো ঘর তখন কিন্তু বন্ধ ছিল। আচ্ছা। আমাদের লাইনটায় কিন্তু ঘরগুলো সব লোক ছিল, শুধুমাত্র আমাদের অপোজিটে একদম কর্নারের ঘরে লোক ছিল আর পাশের 2টো ঘরে লোক ছিল না, বন্ধ ছিল। তো আমরা আমাদের হোটেলের রুমে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমরা আমাদের রিল্যাক্স হলাম, ফ্রেশ হলাম করে যথারীতি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা বিভিন্ন মধ্যে আমরা খবরের ব্যবস্থা পেতে আমরা খেতে বসলাম। অনেক সময় খাবারের ব্যবস্থা ছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি সারার পর একটুখানি গল্প করবার পর সবাই একটা ক্লান্তি ব্যাপার এসে গেছে, শরীরে ঘুমিয়ে যাওয়া। আমার চিন্তা ভাবনা করলাম যে কাল সকালে আমাদের তাড়াতাড়ি ওঠার আছে, আমরা এখন শুয়ে পড়ি, এখন আর বেশি রাত্রি জাগি জেগে লাভ নেই। আমরা বিছানার মধ্যে আমরা শুয়ে পড়ার চেষ্টা করলাম। এবার বিছানার পর সঙ্গে সঙ্গে শুলে তো ঘুমাতে না, ইত্যাদি গল্প করতে করতে আমরা শোয়ার চেষ্টা করলাম। তো মোটামুটি ধরো যখন ঘুমিয়ে মতো একটা তন্দ্রা এসে গেছে তখন আমরা দেখলাম আমাদের দরজায় কিন্তু নকিং হচ্ছে, বুঝতে পারছি দরজায় নকিং হচ্ছে? আমার হ্যাঁ দরজায় নকিং হচ্ছে। আচ্ছা। দরজায় নকিং হচ্ছে, দরজায় নকিং হচ্ছে। এবার সাধারণত মানুষ তো প্রথমেই তো অন্য কিছু বিষয় ভাববে না, না আমি ভাববো হয়তো ধরো কোনো নয় মালিক বা মালিকের স্টাফ, হোটেলের স্টাফ এসছে কোনো ব্যাপারে জানানো আছে, এই কারণে জানাতে পারিনি, অথবা ধরো কোনো অন্য কোনো পার্টি তাদের এই ঘরটা ভুল করে ভেবে আমাদের ঘরটা নকিং দিচ্ছে, এটা কি সাধারণ মানুষ ভাববে। নরমালি যেটা হয়। আমরা ওরে
হ্যাঁ সাধারণ মানুষ ওরা ওটাই জানে, আমরা ওটাই ভেবেছি। তো আমরা গিয়ে যথারীতি দরজাটা খুলে দিলাম, আমি দরজা খুললাম, দরজাটা খুলে দেখলাম চারদিকে কেউ নেই, পুরো লঞ্চ পুরো ফাঁকা, লঞ্চ পুরো আচ্ছা। ফাঁকা খালি। আর ওই যে উল্টো দিকে যে ঘরটা বললাম তোমার ছিল, ওদের ঘরে ভেতর দিলাম তখন লাইট জ্বলছে। তো আমি মনে ভাবলাম হয়তো কেউ এই ঘরটায় ঢুকতে গিয়ে যেন ভুল করে নকল করে দিয়ে আবার ওই পাশের ওই ঘরটা কার হবে সেটা ভেবে হয়তো ওখানে ঢুকে গেছে। তো ভাবলাম, চিন্তা করলাম যে হয়তো ওনাদের কোনো ধরো কোনো লোক দেখা করতে এসছে, এটা ভুল করে হয়তো নকল করে আবার উল্টো দিকে ঘরে চলে গেছে, এটা হতে পারে না যদি লাইট জ্বলছে ঘরটায়। হুম। তো এটা নিয়ে আর অতটা মাথা ঘামাইনি। আবার বন্ধ করে দিয়ে আমরা বিছানার মধ্যে শুয়ে পড়লাম। সেম জিনিস আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টা কি 45 মিনিট আগে আবার তোমার নতুন 3বার একসঙ্গে হলো। ঠিক আছে, 3বার নতুনটা একসঙ্গে হয়েছে, মানে একদম যেন এরম করে একদম। আচ্ছা। তো যথারীতি আবার দরজাটা গিয়ে খুললাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছি। এবারও কাউকে দেখতে পেলাম না, পুরো লন কিন্তু ফাঁকা। এইবার আমার কিন্তু বিষয়টাকে কিন্তু একটু আনন্যাচারাল মনে হতে লাগলো। কেন আনন্যাচারাল মনে হতে লাগলো, যখন ধরো আমি দরজাটা খুললাম তখন কিন্তু ওই লনের মধ্যে থেকে না একটা গরম একটা বাষ্প যেন মনে হলো আমাকে ধাক্কা মারলো। গরম একটা হলকা। গরম একটা হলকা, কিন্তু সেটা কিন্তু কোনো মতেই ওই পজিশনে বা ওই সময় কিন্তু যেটা হওয়া একদমই কাম্য নয়। তার কারণটা 25 ডিসেম্বর বীরভূম মানে বিশাল ঠান্ডা, হুম। বিশাল ঠান্ডা, মানে হাড় কামাও ঠান্ডা গেছে বলে। হুম। তো ঠান্ডার একটা ধাক্কা মারাটা উচিত, যে ঠান্ডার একটা আবহাওয়া, কিন্তু ঠান্ডাটা না দেখে শুধু আমি গরম একটা তাপ পেলাম। তো এইটা হবার পরে আমি অনুভব করলাম যে এখানে কোনো রকম আনন্যাচারাল কিছু জিনিস হচ্ছে, বা এখানে একটা আনন্যাচারাল এন্টিটি কিন্তু এখানে প্রেজেন্স কিন্তু ভালো রকমই কিন্তু আছে। আচ্ছা। আমি বুঝে গিয়ে আবার আমি বিছানার মধ্যে গিয়ে শুলাম। আমি ভাবলাম যে ঠিক আছে আর একবার আমি দেখবো, দেখার পর আমার যে আরেকজন যে আমার সহকারী আছে তাকে আমি ডাকবো, সহকারী দাম বন্ধু অষ্টমের দিনে তাকে আমি ডাকবো। তো সে একটু তোমার মানে ঘুমটা হবে মানে কিন্তু থাকে, সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হুম। খাওয়া হয়ে গেল মানে ঘুমিয়ে পড়বে তার, মানে যেটা ঘুম কাতুরে। ঘুমটা ঠিক আছে, বাংলা কথায় বলা হচ্ছে। হ্যাঁ। থার্ডবার যখন হয়েছে, থার্ডবার কিন্তু নকিংটা কন্টিনিউ হয়ে গেছে প্রায় ধরো মোটামুটি 1 মিনিট তো টাইম প্রসেসিং হবে, তার মধ্যে 1 মিনিট কন্টিনিউ এরকম হয়ে গেছে। 1 মিনিট মানে 1 মিনিট কিন্তু মানে কম কথা নয়, অনেকটাই সময়। হুম। এবার যখন আমি তখনই ভাবলাম যে না এবার ওকে ডাকতে হবে। তো আমি ওকে হাত দিয়ে দরকার করে আমি ভাই একটু উঠতে পারি, একটু উঠতে পারি, হ্যাঁ কি হলো, হ্যাঁ বলি দরজা নকিং করতে ও শুনতে পেয়েছি তখন, মানে ওর ঘুম থেকে ওঠার মধ্যে কিন্তু নকিংটা চলছে কন্টিনিউ। আচ্ছা। কারণ শুধু একটা কথা বলছিলাম, এবার আমাদের ঘরে হোটেলের রুমের মধ্যে না একটা টি টেবিল টাইপের ছিল, আর আমাদের দরজার ওপরটা মোটামুটি ধরো 1 বিঘা বা 1 হাতের মতো ব্যাটিং ছিল, মানে আমার দরজার ওপরটা। সেটা দিয়ে কিন্তু বাইরের আলো ঘরে প্রবেশ করতে পারবে, এবং তুমি বাইরে থেকে যদি তুমি মনে করো ঘর থেকে দেখবে জিনিসটা দেখতে কিন্তু পারবে। আচ্ছা। তো আমি ওকে বললাম ভাই তুই এই টি টেবিলটাকে দরজার সঙ্গে একদম ছিটে দিই। তো যথারীতি আমরা দরজার সঙ্গে ওটাকে আস্তে করে ছিটলাম যাতে কোনো আওয়াজ না হয়। তো 1 মিনিটের মধ্যে কিন্তু এটা আমরা করছি, তোমাকে আমি ঘটনাটা বলছি কিন্তু তখন কিন্তু চলছে কিন্তু এই পজিশনটাই। তো ওটা করবার পর আমি তোমার টি টেবিলটার উপরে উঠেছি, দাঁড়িয়েছি, এবং আমার সঙ্গে বন্ধুটা বন্ধুটা উঠেছে, দিয়ে মিলে আমরা ও একটু শর্ট হাইট ছিল আমার থেকে, দিয়ে মিলে আমরা উঠে দাঁড়িয়েছি। এবার যেহেতু ওটা একটা উঁচুতে আমরা উঠে দাঁড়িয়েছি, দুজনের পক্ষে কিন্তু ক্লিয়ার ভিশনটা আমরা দেখতে পাচ্ছি বাইরে কি আছে, বুঝতে পেরেছো? আচ্ছা। এইসব তখন আমরা দেখছি যে বাইরে 3টে অবরোধ দাঁড়িয়ে আছে, যারা কিন্তু মাটি থেকে খেলা কিন্তু পা উঁচুতে, এবং তাদের পা গুলো কিন্তু ব্যান্ড করা, মানে যেরকম আমাদের কি বলে মানুষ মারা গেলে যেরকম পাটা ধরো ব্যান্ড হয়ে যায়, নিচের দিকে ঝুলে যায়, সেই টাইপ, বুঝতে পেরেছো? মানে 3 জোড়া পা আমরা দেখতে পেলাম, 3 জোড়া পা এরকম নিচের দিকে করা, এবং 3টে পুরুষ মানুষ কিন্তু পরপর দাঁড়িয়ে আছে। এই জিনিসটা আমরা পরীক্ষা দেখতে পেলাম, এবং ওটা যখন দেখেছি আমরা তখন আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে নেমে পড়ে আমরা টি টেবিলটাকে ওখানেই সাজিয়ে দিয়ে আমরা বিছানায় উঠে আমরা বসি। আর তখন কিন্তু অতক্ষণের মধ্যে কিন্তু নবীন হওয়াটা কমে যাবে, মানে আর নেই, নবীনটা তো 1 মিনিট মোটামুটি হয়েছে, নবীন কিন্তু কমে গেছে। তো আমরা কিন্তু ক্লিয়ার বুঝে গেলাম যে এখানে কোনো অ্যান্টিটিউড কিন্তু প্রাদুর্ভাব হয়েছে। আচ্ছা। তো এই ঘটনাটা যখন ঘটলো তখন মোটামুটি ধরো রাত্রি 3:30 থেকে 4টে বাজে। আমরা তো সকালবেলা উঠবো, আমাদের পুজো করে একটা ব্যবসা করা আছে, আমরা ভোরবেলা 5টার মধ্যে মায়ের মন্দিরে বেরিয়ে যাবো, ওখানে যাবো, আমাদের কাজকর্ম বাড়ি আছে। তো আমরা আর কি ঘুমালাম না, তোমরা চিন্তা করলাম যে আর ঘুমানোটা ঠিক হবে না। হুম। এই ভাবতে ভাবতে আমরা দেখতে পাচ্ছি মানে বাথরুমে কিছু কল করার আওয়াজ,
বুঝতে পেরেছি? বাথরুমে কল কল খুলে জল পড়ছে। জল পড়ছে, কিন্তু আমরা কিন্তু ভেতরে আছি মাত্র 2জন লোক। কলটাকে খুললো, বাথরুমের লাইটটা অন করে আমরা বাথরুমের মধ্যে গিয়ে ঢুকেছি। ঢুকে গিয়ে দেখলাম আমাদের যে গামলাটা ছিল এবং যে বালতিটা ছিল পুরো জলে ভরে গিয়ে জলটা ওভারফ্লো হচ্ছে এবং ভেতরে হচ্ছে একটা তোমার সিগারেটের গন্ধ। ভেতরে মন হবে, কিন্তু আগে কিন্তু আমরা কেউ কিন্তু বাথরুমে গিয়ে স্মোকিং করিনি। আমরা কিন্তু স্মোকিং যে করে আমরা রুমে বসে করেছি। আমাদের যে স্মোকিং এর যে আমরা অ্যাপ, সেটা কিন্তু আমাদের অ্যাপের মধ্যেই ফেলা আছে, যেটা আমাদের খাটের সাথে রাখা। কিন্তু আমরা বাথরুমে গিয়ে দেখছি এটা কিন্তু জলের মধ্যে সাইডে যেখানে জল কম আছে সেখানে কিন্তু সিগারেটের অ্যাপটা দিয়ে পড়ে আছে। আচ্ছা। এবং ভেতরে সিগারেটের গন্ধ কিন্তু ভরভর করছে। আর এমন কি ধরো পায়খানার প্যানে যে পায়খানা করতে যে মানুষ ধরো বসেছে ব্যবহার করেছে তার পায়ের কিন্তু ছাপ, পরিষ্কার কাদা মাখানো ছাপ, পায়ের কাদা কাদা এরকম ছাপ পায়ের কিন্তু দুখানা পরিষ্কার রাখা আছে। এই জিনিস যখন এটা দেখেছি তখন আমাদের বুঝতে বাকি নেই যে অ্যান্টিজেনের খুব বাইরে নয়, আমাদের ভেতরে কিন্তু তারা প্রভাব বিস্তার করে ফেলেছে অলরেডি। আচ্ছা। এই জিনিসটা যখন আমরা ওখানে যখন দেখলাম, দেখে আমরা তো বাথরুমের কল আবার বন্ধ করে দিয়ে এই কাদা মাখা এটা আমরা জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এই ছাইটা আমরা ওখান থেকে মুছে দিলাম। মুছে দিয়ে আমাদের সঙ্গে যে জিনিসপত্রগুলো ছিল ক্রিয়াকর্মাদির জন্য কিছু সাময়িক পুজো পাঠের জিনিস আমাদের সাথে থাকে, এবার সেগুলো যেহেতু আমাদের প্রপার অ্যাপ্লাই করবার জায়গা হোটেল রুম নয়, হোটেল রুমে বিহার বহু লোক বসবাস করে থাকে, সেখানে আমাদের কোনো খরচ করা যায় না। কিন্তু আমরা যেহেতু চন্দ্রসাগর এই মার্কেট আছে, আমাদের কিছু সাধারণ কিছু প্রোটেকশন আমাদের যে কোনো মুহূর্তে ব্যবহার করার জন্য আমাদেরকে রাখতে হয়, নিশ্চয়ই জানো তুমি। তো এই তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের কিছু মানে কিছু নিয়ম আমরা ব্যবহার করলাম। সঙ্গে সঙ্গে আমরা ঘরের মধ্যে কর্পূরের আরতি করলাম, লোয়ানের সঙ্গে আমরা কালো তিল তুলে ওইটা পোড়ালাম। তার সঙ্গে আমরা ঘরের মধ্যে চারদিকে আমাদের যে ব্যবহৃত মানে কিছু জৈব জল আছে আমরা জলটাকে চারদিকে ছেটালাম। আমরা দরজা খোলার পর দরজার বাইরে আমরা ধূপ দিল এবং তার সঙ্গে ধুনো মন্ত্র পুজো করে আমরা চারদিকে জ্বেলে দিলাম এবং ঘরের মধ্যে আমরা ধুনোও দিলাম। এবং তার সঙ্গে আমরা কিছু ক্রিয়াযুক্ত ক্রিয়া আমরা কিন্তু ঘরের মধ্যে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর ওই সেই যে ধোঁয়া আমরা কিন্তু বাথরুমের মধ্যে চারদিকে আমরা ওটাকে ছড়িয়ে দিলাম ঘরের মধ্যে। বুঝতে পারলাম আমাদের কিন্তু দেহবন্ধন কিন্তু করাই আছে, আমাদের দেহবন্ধন কিন্তু করা আছে। দেহবন্ধন করবার পরও কিন্তু আমরা আমাদের মানে প্রোটেকশনের ভেতরেও কিন্তু অন্তর্ভুক্ত করেছি। এটা কিন্তু আমরা যখন বুঝতে পারলাম তখন জানলাম এই অ্যান্টিটিটা কিন্তু খুব মারাত্মক লেভেলের স্ট্রং একটা অ্যান্টিটি, কোনো হালকা ফুলকা অ্যান্টিটি নয়। যেহেতু আমাদের ঘর বন্ধন করা আর আমাদের দেহ বন্ধন আছে, তাহলে আমরা তবে যে ঘরের মধ্যে আমরা বিকাশ করবো সেখানে কিন্তু কোনো নেগেটিভ অ্যান্টিটি কানেকশন করার কথা নয়। যখন এক্ষেত্রে যখন আমাদের ঘরের মধ্যে যখন অ্যান্টিটির একটা প্রভাব বিস্তার করলো তখন আমরা বুঝে গেলাম যে আমাদের যে দেহ বন্ধন বা রাষ্ট্রবন্ধন আমাদের যে আছে সেটা কিন্তু কেটে গেছে বা কাটিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ওটা রুমের বাইরে কোনো প্রভাব বিস্তার করলে সেটা অন্য বিষয়, কারণ ওটা রুমের বাইরে, ওখানে আমরা প্রোটেকশন করছি না। আমরা প্রোটেকশন নিজেদের আমাদের ইন বডি আছে। তো এটাই বিভিন্ন করবার পর মোটামুটি আমাদের যেহেতু ভুল হয়ে গেল, আমরা আর এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা মারলাম না যে ঠিক আছে একটা প্রভাবের মধ্যে আমরা পড়েছিলাম, কিছু ক্ষতি করতে পারিনি। ঠিক আছে, ঘটনাটা হলো। তো হওয়ার পর আমরা পরের দিন আবার সকালবেলা আমাদের গঙ্গা স্নান ছিল, তারকা নদীতে আমাদের স্নান করার কথা ছিল। আমরা তারকা নদীতে স্নান করলাম, করে আমাদের ওখানে কিছু কর্মক্রিয়া দিচ্ছিল আমাদের ক্ষেত্রে, সেগুলো আমাদের কমপ্লিট ক্রিয়া কর্মাদি করবার পর যখন আমরা ফিরছি ব্যাক করছি তখন এক প্রবীণ সাধুর সঙ্গে আমাদের দেখা হলো। প্রবীণ সাধু। এবং সেই সাধু হঠাৎ আমাদের দেখে বলছেন যে কি বাবা সারা রাত তোদের ঘুমাইনি, একটুখানি ঘুমালি না, আবার সকালে উঠে এলে এলি? আমি বললাম যে না বাবা একটু ঘুম হয়নি, আমাদের একটুখানি ডিস্টার্বেন্সের মধ্যে কাজে রাখতে আমাদের পড়তে বসে। বলছে তাদের পড়তেই হবে, নিজেরা যদি ভুল করিস, তোরা সাধারণ মানুষ হয়ে যদি নিজেরাই সামান্য ভুল করিস, সচেতন না হোক তাহলে তো ভুল হবেই। আর সাধারণ মানুষকে তোরা বলে বেড়া যে এই ভুল করিস না, এই ভুল করিস নি, তোরা নিজেরাই ভুল করেছিস, ওই জন্যই তো তোরা সারা রাত ঘুমাতে পারিস নি, যার জন্য আজকের এই শরীরের মধ্যে আজকে একটা আনফ্রেশনেস অবস্থা। তখন আমি বললাম যে বাবা আপনি কি জানলেন, বলে সেটা তোকে বলবো না। বলে আইলাম যে না বলতে তো হবে, ব্যাপারটা আমরা বুঝতে পারি সেটা আপনি জানাতে বাধ্য, মানে জানাতে আমাদের জানাটা আপনার উচিত, আপনি সাধক মানুষ। তখন উনি বললেন যে তোদের সঙ্গে তো কালকে পকেটের মধ্যে একটা প্যাকেট ছিল, একটা কাগজের মোড়ক ছিল যার মধ্যে শসা পেঁয়াজ কুচি কিছু অবশিষ্ট ছিল,
সেটা নিয়ে তোরা মায়ের মন্দিরের সামনে গেলি, তোরা শ্মশানের মধ্যে ঢুকলি, এগুলো নিয়ে আবার তোরা হোটেলে গেলি, সেই প্যাকেটটা তোদের সঙ্গেই রইলো, তা হবে না এই জন্য ওই জিনিস, বুঝতে পারলে? আচ্ছা। তখন আমরা রিয়েলাইজ করলাম যে সত্যি আমাদের যখন ট্রেনের মধ্যে আমরা আমাদের লাঞ্চ করছিলাম, হুম। তখন কিন্তু আমরা আমাদের শসা পেঁয়াজ কুচি ডিম সেদ্ধ কিন্তু আমাদের ছিল, সেগুলো আমরা কিন্তু খেয়েছি, যদিও হাতের ডিম সব থেকেই নিয়ে যাওয়া, তো তার মধ্যে কিছু স্যালাড ছিল শসা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে। আর ওই যে আমার যে একজন ছিল তার সঙ্গে ওই প্যাকেটটা হয়ে যায় তোমার, মানে অল্প কিছু ছিল, সে ভেবেছিল যে রাত্রিবেলা যখন আমরা লাঞ্চ ডিনার করবো ওইটা ব্যবহার করে আমরা খাবো, সেটা কিন্তু আর মাথার মধ্যে ছিল না, সেটা কিন্তু পকেটের মধ্যেই ছিল। আর সেইটা পকেটে মানে অজান্তেই ছিল, মানে ধরো হয় না ধরো মানে এটা খাওয়া বাইরে একটু পকেটের মধ্যে ঢুকিয়ে দিলে, এরকম থেকে অনেক মানুষের একটা ব্যাপারিটা আছে। বিকেলে পরে আবার পরে ব্যাড হ্যাবিট বলাটা ঠিক হবে না, একটা মানুষের একটা বিকেলে রয়ে যায় একটা। বেখেয়ালে হয়ে যাবে, অত অনেক কিছু ইচ্ছাকৃত হয় যে আমি রেখে দিলাম যে পরে আমি এটা ইউটিলাইজ করবো, এরকম হয় দেখবে। হ্যাঁ, তাই যাই হোক সেটা তার কাছে ছিল। তো সেই জন্য কিন্তু দেখেছি মন্দিরে তো আমরা উঠতে মন্দির চাপালে আমরা ছিলাম, যে যেহেতু ধরো তারাপীঠ মন্দিরটা যেখানে, সেটা কিন্তু পুরো রাস্তাটা বলো অল ওভার ওই দিকে, মানে তারা শহর থেকে টোটাল যে মায়ের মন্দির এবং শ্মশান পুরোটাই কিন্তু একদিন শ্মশান ছিল, শ্মশানের ভেতরেই কিন্তু মায়ের মন্দির। আজকে ধরো হোটেল সবদিকে দোকান খাবার সবকিছু যে হয়েছে, পুরোটাই তো একটা তোমার প্রেমিসিসটাই তো মহা শ্মশান। এটা করতে করতে অনেক জিনিসগুলো উন্নতি করতে করতে শ্মশানটা আজকে পিছিয়ে গেছে, কিন্তু টোটালটা ভিডিওটাই তো শ্মশানের মধ্যে। সেই জিনিস নিয়ে আমরা দিক থেকে করলাম অন্ধকারের মধ্যে সেইগুলি আমরা ঘুরলাম। তো সেইখান থেকে আমাদের পেছনে কিছু টিচার, যেটাকে বলা হচ্ছে টিচার, সেই টিচার কিন্তু আমাদের ফলো করে, বুঝতে পেরেছি, যেহেতু ওটা আর্ট ছিল খাবার। তারাপীঠ আমি একবারই গেছিলাম, কিন্তু যখন আমি হোটেলে যখন স্টে করেছিলাম যে জায়গাটাতে, সেটা মানে মন্দিরের থেকে অনেকটাই দূরে, কিন্তু রাত হলে ওই জায়গাটা পুরো গা ছমছমে টাইপ হয়ে যায়। একদম একদম ঠিক কথা বলেছি। ওখানে ধরো যত হোটেলই আছে, যতটাই ধরো প্রপার জায়গা হলেও রাত্রি হলে ধরো যদি কোনো মানে ফেস্টিভ ডে না হয়, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু পরিবেশ কিন্তু একটা ভয়াবহ এবং অলৌকিকতার মোড়ে কিন্তু জায়গাটা মরে যায়। শুধুমাত্র যারা সাধারণ পথের প্রতি তারা নয়, যাদের ধরো ভিক্ষা হয়ে গেছে বা যাদের ধরো ফাদাই একটু খোলা আছে, যারা ধরো একটু পতনীয় জগৎ বা অলৌকিক জগৎ নিয়ে নাড়াচাড়া করে বা বিশ্বাসী, তারা কিন্তু অচিরেই কিন্তু অনুভব করতে পারে। সে কিন্তু একদম বাস্তব সত্যি তুমি যেটা বলেছে ঠিকই কথা, যেটা হোটেলই হোক, হোটেলে কিন্তু পরিবার কিন্তু একটা অন্যরকম জায়গায় চলে যায়। তো এই জিনিসটা ঘটবার পর যখন আমাদেরকে বললো যে এরকম ভুলটা আমরা করেছিলাম, আমাদের সত্যি আমরা ভুলটা করেছিলাম, অজান্তে আমরা এই জিনিস নিয়ে আমরা ওখানে আমরা উঠে গেছিলাম, মায়ের মন্দিরে আমরা কাজ না করলেও আমরা তো আশপাশে আমরা চলে গেছিলাম, কিন্তু আমাদের মহা ভুল হয়েছিল। তো এটা আমরা করবার পর আমরা মায়ের কাছে আমরা গিয়ে ক্ষমা প্রার্থনা করি, ওখানে আমরা গিয়ে আমরা ভূত প্রেতাদিদের কাছে আমরা ক্ষমা নিবেদন করি, আমরা বড় একটা ভুল করেছিলাম, আমাদের একটু ক্ষমা জেনে ক্ষমা করা। সেইগুলো করার পর আমাদের আবার জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়, মানে জায়গা আমাদের অসুবিধা কিছু হয়নি, জায়গা একটা মানে এনটিটির একটা এক্সপিরিয়েন্স বা এনটিটির একটা যে সামগ্রিকটা দেখা, এই জিনিসটা কিন্তু ধরেছিল। এবং এই জিনিসটাকে ঘটার এবার এই ক্ষেত্রে আমি দু তিনটে কিছু সোশ্যাল মেসেজ আমি দিতে চাইছি, ঠিক আছে, যারা ঘটনা শুনছো অবশ্যই শ্রোতা বন্ধু যারা, অনেক মানুষ আছে নেগেটিভিটি খুব ক্যাপচার করে বা নেগেটিভিটি ছোট তারা মাঝে মধ্যে বিপর্যস্ত হয়, এরকম অনেক মানুষ আছে যাদের ধরো অল্পতে হাওয়া পাতা ভেঙে যায় বা নেগেটিভিটি পাল্লায় খপ্পে মানুষ পড়ে যায়, কিন্তু অনেক মানুষ আমাদের আশেপাশে কিন্তু থাকে, ঠিক আছে, তারা কিন্তু এই জিনিসটা হয়ে গেলে কিন্তু ফিনান্সিয়াল জায়গায় কিন্তু তাদের দিনে দিনে কমতে থাকে, নামতে থাকে, একদম ডিক্রিজ করে যায়, ভালো চাকরি থাকলে চাকরি চলে যায়, ভালো ব্যবসা থাকলে ব্যবসা ডাউনের দিকে চলে যায়, এগুলো কিন্তু যখন যখন বেশি হবে করবে তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক হবে, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে সবসময় যেটা করণীয় হচ্ছে কি, যাদেরকে ধরো জিনিস অ্যাটাক করবে বা যারা বুঝতে পারছো আমাদের কোনো নেগেটিভ কিছু ঘটেছে, এটা হতে পারে ধরো তোমাদের কোনো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। তোমরা সবসময় কিন্তু প্রত্যেক দিন তোমরা নুন জলে স্নান করবে, নুনের মধ্যে জলের মধ্যে তোমরা নুন দিয়ে সেই নুন জলে তোমরা স্নান করবে প্রত্যেক দিন। শুনেছি এটা সন্ধক লবণ ব্যবহার করলে নাকি আরো ভালো হয় এটাতে। হ্যাঁ, সন্ধক লবণ ব্যবহার করাও তোমার যেতে পারে, আবার তোমার আমাদের যেটা রক সল্ট যেটা বলা হচ্ছে
প্রায় গোটাকেই সুন্দর লবণ দেখতে পাচ্ছি, রক সল্ট। আর যদি ধরো এখান থেকে আমরা রক সল্ট না পাও, তাহলে কিন্তু তোমরা বেশি যে আমাদের যে নুন, সেই নুনও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সুবিধা হয় না। আর সেকেন্ড হচ্ছে তোমার ঘরের মধ্যে কিন্তু প্রত্যেকটা আমাদের ঘরের মধ্যে সেই যে বস্তু যে রুগীগুলো থাকবে, যাদের ধরো যার উপর নেগেটিভিটি করা হয়েছে বা যার উপর বুঝতে পারছো আমার সঙ্গে আন্দাজ কিছু ঘটছে, তার যে সে যে ঘরটার মধ্যে প্রত্যেকটা ঘরের কোনায় কিন্তু তোমরা কর্পূর দেখাবে, ধুনো দেখাবে, এই তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে তোমাদের কি করতে হবে, আমাদের যে রসুনের যে পাউডার আছে, রসুনের যে ডাস্ট পাউডার, যেটা তোমার মুদিখানার দোকানে বিক্রি হয়, সেইটার সঙ্গে তোমাকে আমাদের কর্পূরকে কিন্তু মিশিয়ে সেই ধোঁয়াটাকে করতে হবে, এবং সেই ধোঁয়াটা কিন্তু সেই গ্রস্ত যে ব্যক্তি থাকবে তার কাছে কিন্তু সেই ধোঁয়াটাকে কিন্তু নিতে হবে, সব শরীরের মধ্যে যেন ছড়ায়। এবং তার সঙ্গে কি করতে হবে, তোমার একটা জলের গ্লাসের মধ্যে তেজপাতা একটা ভিজিয়ে রাখতে হবে এবং চাপা দিয়ে রাখতে হবে। পরের দিন নেবে সেই তেজপাতার জলটা তোমরা গায়ে, মাথায় বা মুখে একটু মেখে নেবে। ক্রিয়েট বা নেগেটিভ এন্টিটি সবসময় কিন্তু আমাদের অ্যাটাক করে শরীরের যে অঙ্গ, আমি এটা জানিয়ে দিচ্ছি, ভাড়ে অ্যাটাক করে খুব। এবং তোমার হচ্ছে আমাদের যে পায়ের যে পেছনের অংশ, মানে তোমার পায়ের যে পেছনের যে পোর্শনটা হচ্ছে ওইখানটা ওরা অ্যাটাক করে। এবং আমাদের দুধটা অঙ্গ, এই দুধটা অঙ্গ এই জায়গায় কিন্তু নেগেটিভ এন্টিটি ফার্স্ট আমাদের অ্যাটাক করে মানুষের। এবং যে ধরো এরকম পেটগ্রস্ত হয়ে যাবে বা যাকে ধরো নেগেটিভিটি প্রভাব বিস্তার করেছে, তার সঙ্গে কিন্তু সবসময় একটা লোহা থাকবে সঙ্গে, সরল লোহা নয়, যে কোনো একটা ভোটা লোহা তার সঙ্গে সে কিন্তু ক্যারি করবে সবসময়। এই জিনিসটা মেনটেন করতে হবে। এগুলো করলে সেগুলো অনেক অংশ কিন্তু এইসব জায়গাগুলো থেকে অচিরেই কিন্তু বেরিয়ে আসতে পারবে, বুঝতে পারবেন? এটা ছোটর মধ্যে হলেও আপনি খুবই জরুরি একটা তথ্য দিলেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। অনেকে বুঝতে পারে না এসব জিনিস, যে কি করে মানে এগুলোর সাথে ডিল করা যায়, তো সেখানে ঘাবড়ে যায়, সেই সময়ে মানে বুঝে উঠতে পারে না কি যে কি করলে এটা থেকে বেরোতে পারবে। তো তাদের জন্য আশা করি এটা উপকার, কিছুটা হলেও উপকার দেবে। একদম তাই। এই কারণে জানিয়ে দিলাম, অনেক মানুষ তো সবার সঙ্গে যোগাযোগ করে যেতে পারে না। আর ধরো যদি কোনো বড় কিছু প্রবলেমের মধ্যে মানুষ পড়ে যায়, তাকে তো তখন কোনো একটা অভিজ্ঞ লোকের কাছে যোগাযোগ করে যেতে হবে। এবং সেটাও তো সময় সাপেক্ষ ব্যাপার একটা মানুষের, মানে খাঁটি কথা বলে যে মানুষ বহু দূর, কে কার সঙ্গে কার যোগাযোগ করবে, যেতে গেলে একটা সময় সাময়িক প্রফেশনগুলো আমি জানিয়ে দিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমার চ্যানেলের মাধ্যমে। এটা দেশকে যারা যাদের জীবনে ঘটেনি তারাও কিন্তু তোমরা ছড়িয়ে দাও, তার জীবনে ঘটিয়ে তোমরা কিন্তু জানো আছে। অবশ্যই এই কারণে কিন্তু কনসাস অ্যাওয়ারনেসটা আমাদের কিন্তু নিয়ে চলাটা খুব উচিত। অবশ্যই। এবং আরেকটা আমি মেসেজ আমি দিতে চাইছি, এখন তো অনেকেই মানুষ না খুব দেখে প্যারানরমাল ইনভেস্টিগেশন করছে। অনেক মানুষ কিন্তু এটা একটা আর কি বলবো হয়ে গেছে এখন, যেহেতু এটা একটা মানে প্যারানরমাল ব্যাপার নিয়ে যে পডকাস্ট গুলো হচ্ছে, প্লাস যে একটা মানে এটা নিয়ে যে একটা ট্রেন্ড, মানে অনেকে জিনিসটাকে একটা ট্রেন্ড বানিয়ে দিয়েছে। কিন্তু আমি দেখো, আমি এক্ষেত্রে দু তিনটে কথা আমি জানিয়ে রাখবো। বড় কারোর বিষয়ে কোনো রকম বলার কিছু নেই, কিন্তু তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমরা দেখে গিয়ে নাবো, ঠিক আছে? তোমরা কতটা শিখতে পারবে, তোমাদের শরীর কতটা নিতে পারবে, তার জন্য তৈরি আছে, তোমরা তার জন্য কতটা মোকাবিলা করতে পারবে, সেগুলো কিন্তু ধীরে তোমরা এগো। এটা কিন্তু ফার্স্ট আমার বলা, কেননা তোমরা যদি কি বলবো মানে একদম নতুন লোক হওয়া বা যারা তারা তোমার কৌতূহল অনুভূত করছে, এখানে কৌতূহল অনুভূত করা একদম উচিত নয়। অবশ্যই একদম উচিত না। তোমরা দক্ষ বিকশিত হও, আগে দক্ষ তন্ত্র করো, তাদের দূরে ধরো, তারপরে তোমরা তাদের মতামত জেনে নিয়ে তারপরে এই পথে এগো। মানে এইসব পথ আগুন নিয়ে খেলা, যারা তারা ইনভেস্টিগেশনের মধ্যে জড়িয়ে পড়ছে। এবং তাদের জন্য আমি কটা কিছু নিয়ম আমি অবশ্যই বলে দেবো। প্রথমে তো আমার খাদ্যমানি থাকবে, তোমরা যারাই করছো তারা কিন্তু প্রপার প্রোটেকশন, প্রপার গাইডেন্স নিয়ে তবে এগো। এবং যারা এগোচ্ছে তারা যদি আমার দু একটা কথা যদি মেনে চলতে পারো, তোমরা জীবনে কিন্তু লাভবান হবে। আমি কটা কথা আমি জানিয়ে দিচ্ছি, কটা পয়েন্ট তোমরা একটু মাথায় রাখবে যারা কিন্তু প্রসারিত বিষয়ে খুব আগ্রহী। অবশ্যই তারা সবসময় কিন্তু ব্ল্যাক ড্রেস করবে। ব্ল্যাক ড্রেস কিন্তু আমাদের নেগেটিভিটিকে অনেক মাত্রা কিন্তু প্রোটেকশন করে।
নেগেটিভিটি কিন্তু তার ধারে কাছে থাকতে পারে না, এটা আমি কিন্তু জোর করা তোমায় বলছি। এটা কিন্তু মানুষ অনেকে ভুল ভাববে, মানুষ অনেকে ভুল ভাববে যে কালো বস্ত্র মানে হচ্ছে নেগেটিভিটির জায়গা, না, ভুল কথা। নেগেটিভিটি কালো যেখানে থাকে, নেগেটিভিটি সেখান থেকে ডাইরেক্ট কিন্তু সে তার জায়গা তৈরি করতে পারে না, তাকে ছড়ে থাকতে অনেকটা। আচ্ছা, দ্বিতীয় নম্বর, যখনই ধরো তোমরা মনে করছো তোমরা প্যারানর্মাল বা ইনভেস্টিগেশন করছো কি করছো না জানা দরকার নাই, তোমার ওরা মনে করছে এমন একটা আমি জায়গা দিলাম যে জায়গাটা আমার জন্য সেফ জোন নয়। এটা প্রত্যেক মানুষের জীবনে করতে পারে, তোমার আমার সবাই কাছে আমাদের মধ্যেই ঘটে। তোমার একটা জায়গা দিলাম, জায়গাটা আমার পক্ষে সুইটেবল মনে হচ্ছে না, এরকম জায়গাটা মনে হয় আমার একটু গাছান্তর করছে বা গাটা ভালো লাগছে বা জায়গাটাকে আনজান একটা ফিল হচ্ছে, এরকম হয়। সেক্ষেত্রে আমি বলবো সবসময় তোমরা কিন্তু তোমাদের নিজেদের সঙ্গে একটা লোহার রকম দূরে বা লোহার কোন রকম একটা তোমরা কিন্তু তোমাদের সঙ্গে রাখো, অবশ্যই এই জিনিসটা মেনে চলো, তুমি সঙ্গে রাখবে লোহার টুকরো। এবং তোমরা যদি পারো প্রত্যেকে যারা প্রফেশনাল এই পথটা বেছে নিয়েছে বা যারা তোমার এই পথটায় আগ্রহী এগোচ্ছে, তারা কিন্তু সবসময় ফিরে যাওয়ার অধীনে, যেটাকে আমাদের প্রকৃতি তাদের ফিরে যাওয়া তোমরা কিন্তু একটা ধারণ করে থাকবে। তোমাদের বয়স, তোমাদের ওয়েট অনুযায়ী আসলে জিজ্ঞেস করে নেবে তোমার জন্য কত বেশি প্রয়োগ, প্রযোজ্য, তোমার সেটা কিন্তু জেনে নিয়ে করে তোমরা হাতে রাখবে, অথবা তোমাদের শরীরের মধ্যে কাছে রাখবে, হাতে না রাখবে কাছে রাখবে দরকার। পাথরটার নামটা আরেকবার বলবেন? এটা ফিরোজা, 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 ফিরোজা পাথর। হ্যাঁ, ফিরোজা পাথর। এবং আরেকটা হচ্ছে সব থেকে যেটা বড় সাবধানবাণী বা যেটা একটা কি বলবো তোমার একটা আমার পদ্ধতি, সেটা হচ্ছে যখন ধরো নেগেটিভ জায়গা তোমরা মনে করছো আমরা এসে হাজির হয়েছি, আমরা উপস্থিত হয়েছি, আমাদের রাস্তাটাতে নেগেটিভিটি চলছে, তখন কিন্তু তোমরা সবসময় ডান নাকটা বন্ধ রাখবে, ডান নাক দিয়ে শ্বাস নেবে, দুটো নাক মানে এ রাখবে, মানে ধরো ডান নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, ডান নাকটা বন্ধ রাখবে, ঠিক আছে? ওইটুকু পরিমাণের মধ্যে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবে, বাঁ নাকটা বন্ধ রাখবে, বাঁ দিকে বন্ধ রাখবে, হ্যাঁ আচ্ছা, একদম বাঁ দিকে নাকটা বন্ধ রাখবে। এবং যেদিকে নাকটা তোমরা বন্ধ হবে, এইটা তুমি 5 মিনিট করে কন্টিনিউ একটা করতে পারবে না। যখন ধরো তুমি এটা করছো তখন তার ঠিক বিপরীত যে তোমার পায়ে যে ফুটতে হবে সেই ফুটটা ফেলবে, ঠিক আছে? ধরো তুমি ডান নাকটা বন্ধ রেখেছো, তোমার বাঁ নাকটা চলছে তো, তুমি তাহলে কিন্তু ডান নাক তুমি তোমার ডানটা ফেলবে। আচ্ছা, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? তাহলে কি তোমার এনটিভি তোমার দিয়ে ধরো চারদিকে তুমি মনে করছো যে এনটিভি তোমার ঘিরে রেখেছে, সে কিন্তু ভাবে তুমি দিতে পারছেন। এটা হচ্ছে এনটিভিকে একটা বোকা বানানোর একটা কৌশল, ফল। আচ্ছা, এবং আমাদের কিন্তু মেনটেন করে চলতে হবে। আর আবারও বলা, এইসব পথ খুব ভয়ঙ্কর পথ, তোমরা সঠিক গাইডেন্স নিয়ে সঠিক প্রোটেকশন নিয়ে তবেই তোমরা করবে। কেউ ওই আবেগের বসে বা ট্রেন চলছে আমিও করে ফেলি এইভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়ো না। অবশ্যই। চাক্ষুষ যে জিনিসটাকে দেখতে পাচ্ছি না সেটার সাথে লড়াই করতে গেলে তো কিছু তো প্রিপারেশন তো লাগবেই। এটা না, এটা জানবে কি তুমি নিজের আলাদা তোমার সঙ্গে তুমি যুদ্ধ করবার জন্য কেউ একজন ঘটে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে? আর যারা ধরো সঠিক গাইডেন্স নিয়ে এগোচ্ছে তারা অবশ্যই এগোতে পারো, তোমাদের সেরকম ভাবে তোমার প্রোটেকশন আছে অবশ্যই। এবং তুমি তো একদম বলে দিলে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা দেখো, সব কিছু সরিয়ে দাও, ঘরে বসে বিভিন্ন রকম সমস্যা সমাধানের তোমরা পথ পাবে, সন্দেহ কথা দেখো চ্যানেলটা অবশ্যই। এবং তার সঙ্গে যারা মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করতে ইচ্ছে এখনো দীক্ষা নাও, তাদেরকে গাইড করে দেওয়া দায়িত্ব আমার, আমি সব দেখিয়ে দেবো। অবশ্যই, আমি নিচে ডেসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের লিংক আর কিভাবে আপনাকে ভক্তরা যোগাযোগ করতে পারবে, বা কেউ যদি বিপদে পড়েছে তার যদি সাহায্যের দরকার লাগে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম। আচ্ছা, এবার আরেকটা ঘটনা কি? হ্যাঁ, আরেকটা ঘটনা এবার যাবো। আরেকটা ঘটনা, আজকে দুটো ঘটনা বলবো। আমি আজকে আরেকটা যে ঘটনাটা বলতে চলেছি সেই ঘটনাটা হচ্ছে তোমার আমার কর্মজীবনের প্রথম দিককার একটা ঘটনা। আচ্ছা, আমার কর্মজীবনের প্রথম দিককার একটা ঘটনা, যখন আমি ধরো 11 কি 12 পড়ি, আমার ঠিক এক্সাক্ট মনে নেই কোন ক্লাসে পড়ি, 11 বা 12 এই দিকের মধ্যে হবে, ঠিক আছে? আমার তো খুব ছোট বয়স থেকে এই পথে চলা, তুমি যেটা ভালোভাবে জানো। এবার এই পথে পথ চলা আমার অনেক ছোট বয়স থেকে, যাই হোক 11 থেকে 12 যখন আমি পড়ি, যখন আমার সদ্য বাইক কেনা হয়েছে, আমার এটা মনে আছে, আমার সদ্য বাইক কেনা হয়েছে, বাইক কেনা তখন 1 মাস 2 মাস হয়নি, এখন ব্যাপার। একদিন আমার বাড়ির বাইরে বাইকের উপর বসে যাচ্ছি, বাইক থেকে একটু পরিষ্কার করেছি, আর নতুন বাইক কেনা হয় যা মানুষের হয়, নতুন হিসাবে জবটা খুব বেশি লাগে মানুষের।
তো কলকাতা বসে তো হঠাৎ একজন হঠাৎ একটা হচ্ছে আমার বন্ধু, আমার কোচিংয়ের বন্ধু আমার কাছে এলো, এসে আমাকে বলছে ভাই তোর কাছে একজন আসবে, একজনটাকে বলে আমার মামা আসবে, তোর সঙ্গে কিছু কথা বলতে আসবে। যেহেতু ও বন্ধুটা জানতাম একটু চর্চা করি, আর একসাথে লাইনে আমাদের কাজকর্ম করি, একটু গ্রামের মধ্যে আছি, মানুষের কিছু জিনিস দিয়ে তাদের রিকভারি করবার জন্য আমার কাছে মানুষের উপকৃত হয়। এবার আমি ঠিক পাঠিয়েছি, তখন কিন্তু আমি বাইক প্রফেসর কিন্তু আসিনি, বুঝতে পারছো, কিন্তু পড়াশোনার মধ্যে আমি আছি, যা চর্চাটা করি, ভালো লাগে ভালোবাসে, সেই ক্ষেত্রে আমাদের কি আর মানুষ আমাদের জানতে পেরেছে, চিনতে পেরেছে, এরকম ব্যাপার। আচ্ছা, মানে শখ টাইপের ছিল তখন ব্যাপারটা। হ্যাঁ, শখ টাইপে বলতে পারো, আবার বলতে পারো মায়ের থেকে একটা ভালোবাসা ছিল থেকে একটা শখটা থেকে এখানে কতটা এখানে আমি একটা মানে কি বলবো, ভালো লাগা ভালোবাসা এরকম ব্যাপার। তো এবার আমার এলাম কি আর কি পাঠিয়ে দেন, আমি কথা বলে নেবো অবশ্যই, এটা মামা হয় একটু বুঝে সুঝে বাড়িতে কথা বলি, প্রবলেম পড়ে যায়, ঠিক আছে তুই পাঠা না, তো যখন নিজের মামা হয় আমি ব্যাপারটা সেইভাবেই দেখবো। তো বিকাশ মামা মামি এবং ওনার একজন মেয়ে আমার কাছে এলো, তখন আমার মায়ের মন্দির কিন্তু নিচে, যেটা আমার এখন এখন দেখেছেন সেখানে কিন্তু আমার মায়ের প্রথম আস্থানা হয়, মায়ের আসন হয়। এক সাইডে মায়ের আসন ছিল, আর এক সাইডে আমি সেই চেয়ারে বসে আমি নিজের পড়াশোনা করতাম, তার সঙ্গে কিছু মানুষ বক্তব্য এলে আমি তাদের সঙ্গে আলোচনা করতাম। এখন ধরো আমার যেরকম একটা পার্মানেন্ট চেম্বার আছে বা পার্মানেন্ট একটা আমার ডেরা আছে, মায়ের একটা মন্দির আমি ছোটখাটো আমাদের করতে পেরেছি মায়ের আশীর্বাদে, কিন্তু আমার ফোন ছিল না। তো যাই হোক, মেন ঘটনা আমি ফিরে আসি, তোমার কাছে ভদ্রলোক ভদ্রমহিলা এবং তার কন্যা আমার কাছে এলেন, এবং ভদ্র লোক মোটামুটি বলা হয় কত বয়স হবে, 55-56 মতো বয়স হবে। আচ্ছা, আমার কাছে বলছেন, এবার যেহেতু মন্দিরের মধ্যে আমি ঢুকছি, মন্দিরে গিয়ে ঢুকছি, প্রথমেই একটা অ্যাডভান্স থাকে কোন ঠাকুর দেবতা আছে সেটা বিভ্রান্ত একটা ফার্স্ট তো ভদ্রলোক নিয়ে কিন্তু মাকে প্রণাম করে আমার কাছে বলছি, কিন্তু ভদ্রমহিলা কিন্তু কোনো দিকে টাকালেন না, জাস্ট আমার কাছে বসে গেল। এটা প্রথম একটা আমি লক্ষ্য করলাম যে একজন মানুষ আমার কাছে এলো, সে বাইরের দিকে তাকালো না, ঘুরে সে আমার কাছে ডাইরেক্ট কিন্তু বসলো। আচ্ছা, বুঝতে পেরেছো? তো বলবার পর আমাদের ভদ্রলোক বললো আমি এসছি আমার ওয়াইফের জন্য, ওনার একটু হাত আমি দেখাতে চাই, ওনার একটু জন্ম সপ্তাহ দুটো বিচার করে দেবেন, ওনার একটু কিছু অসুবিধার মধ্যে উনি চলেছে, আমাদের বলবে, তিনি বলবে, আমি বলবো, দেখুন অবশ্যই দেখবো। চেষ্টা করলাম, উনি কোনো কিছু বললেন না, মাথার কিছু করে উনি বসে রয়েছেন। ভদ্রলোক বললেন যে ডেট অফ বার্থ নম্বরটা আপনার আমার জানা নেই, তার আগেকার দিন মানুষ ম্যাক্সিমাম বাড়িতে হতো, তো আপনি এক কাজ করুন, আমার হাতটা দেখুন। ঠিক আছে, আমি হাত দিচ্ছি। আমি বললাম না, তুমি একটু বাইরে কল থেকে হাতে ধুয়েছো, তুমি হাত ঢুকতে দিলেন না, আমার কথাটা কোনো রকম উত্তরে দিলেন না, তুমি ওখানে বসে রয়েছেন মাথা নিচু করে। আচ্ছা, তো যথারীতি আমি বললাম তো উনি তো হাত দেখাচ্ছেন, আমি কিভাবে হাত দেখবো ওরা বলুন, ওরা সামনে যাই বললাম। তো তখন ভদ্রলোক বলছে যে আমি আসলে দাদা আপনার কাছে এসেছি, আমি আপনাকে ভাগ্নে হিসেবেই ধরেছিলাম, আপনি আপনার বাবা ভাগ্নের থেকে বয়সে ছোট, আমি অবশ্যই দিবেন, আপনি কি বলি আমি আপনাকে আমাকে দেখুন, আপনি বলার দরকার নেই, আপনি আমার বাবার সমবয়সী মানুষ। তো তখন উনি আমাকে বললেন যে আমি আপনার সঙ্গে একটু বাইরে একটু আলোচনা কথা বলতে চাই, এখানে এটা বলা যাবে না। আমি শুনুন হয়েছে। তো আপনি বাইরে বেরোলেন, বাইরে বেরিয়ে উনি আমাকে জানাচ্ছেন যে আমার আশা আমার ওয়াইফের জন্য উনি এসেছি, আমার ওয়াইফের কিছু মাস যাবৎ পার্টনারটা উনি ব্যবহার করছেন, কি রান্নার ব্যবহার, উনি বলছেন যে উনি তার সঙ্গে ঠিক মতো কথা বলছেন না, রান্নাবাড়ি করছেন না, খাওয়া দাওয়া অত্যাধিক মাত্রা ওনার বেড়ে গেছে, এবং উনি রাত্রিবেলা আগের মধ্যে অবস্থা পূর্ণিমা মঙ্গলবার আমি ফলো করেছি, উনি রাত্রিবেলা কিন্তু আমার বিছানা থেকে কিন্তু উনি উঠে বেরিয়ে চলে যাচ্ছেন, খুলে উনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি ধরে নিয়ে আটকাই। বুঝতে পেরেছি? দু একবার উনি একদম বাড়ি থেকে উনি পুরোপুরি বেরিয়ে গেছিলেন, সেটা অনেকক্ষণ পরে উনি আবার ফিরে আসেন। ফিরে আসার পর ওনার মধ্যে আমি অনেক রান্নাটা জিনিস ওনার মধ্যে আমি দেখতে পেয়েছি, যেমন একদম লাল টকটকে রক্তবর্ণ হয়ে থাকে, এবং কথাবার্তা বলতে গেলে উনি খুব ভাবছি অনেক হচ্ছে ছাড়ছেন উনি কথা বলছেন, এরকম একটা অচেনা ভাব যেন ওনার মধ্যে কিন্তু পরিস্ফুট হচ্ছে। এবং আরো যেটা ওনার মধ্যে আপনাকে জিনিস ঘটেছে, আমি ধরো মাছ নিয়ে এলাম বা মাংস নিয়ে এলাম, সেই যে ধোয়া জলটা আমি যে গাল মাথা ঢেলে দিচ্ছেন, খেয়ে নিচ্ছেন,
এবং নিজের হাত হাত কেটে গেলে সেই জায়গাটা আবার কেটে দিয়ে রক্ত বের করে গেলে কিন্তু নিজের গায়ে হাতে মাখছেন খাচ্ছেন এবং কিন্তু পরিচালনা যে কর্মক্রিয়া বিভিন্ন কিন্তু তিনি করছেন বাড়ির মধ্যে। বুঝতে পেরেছেন? মাছ মাংস কাঁচা খাচ্ছেন? ভাত মাংস ধোয়া যে জলটা, এই জলটা উনি নিজের গায়ে মাথায় ধরে নিচ্ছেন এবং খেয়ে নিচ্ছেন। মানে আচ্ছা। কতটা ঠান্ডা দিতে পারছে অবস্থা। এবং এগুলো করার মতো আপনি কোনো রকম ব্যবস্থা কি করেন? যেমন আমি বহু রকম ব্যবস্থা করেছি, ঠাকুর মশাই, পন্ডিত বাড়ি, ওঝা বাড়ি আমি গেছি এবং সেখান থেকে আমি কবরস্থান মাদুলি যা যা দ্রব্যাদি আমি ব্যবহার করেছি, কিন্তু দুদিন একদিন উনি ঠিক হন, তারপরে কিন্তু আবার এই ব্যবহার জায়গায় ফিরে আছে। তো আমি জানলাম যে আপনি এখন মায়ের সাধনা করেন, মাতার আপনি বসাও, আপনার কাছে এলাম যদি কোনো রকম আউট আপনি দেখাতে পারেন। যদি করতে পারি না পারি জানি, আমি চেষ্টা করবো অবশ্যই। তখন আমার কিন্তু সম্পূর্ণ শিক্ষা আমার কমপ্লিট হয়নি। আমাদের যে সপ্তাহগুলো যে অভিষিক্ত হতে হয় তন্ত্র মতে, আমার কিন্তু সপ্তাহগুলো অভিষিক্ত আমার কিন্তু তখনও শেষ হয়নি। বুঝতে পেরেছি? আমার তখন বাড়ির বছর ছিল, প্রথমে তোমাকে যেটা বললাম আমার এর মধ্যে আমি ছিলাম শেখার মধ্যে, এখনো কিছু ছিল। আমার মানে ফুলটাই এই পথে আমি তখন ছিলাম, পড়াশোনা এডুকেশন লাইনের মধ্যে আমাকে থাকতে হতো। তো আমি আমার যে গুরুদেব ওনাকে আমি ফোন করলাম যে বাবা এরকম একজন সেকেন্ড পার্টি আমার কাছে এসেছি, ওনাকে আমি রিলিজ করবো, আমাদের কিছু উপায় আপনি বলে দিন। তো আমাকে আমি পারমিশন দিন, আমি কাজ করছি। আমাদের সব থেকে দুর্নীতিবিদ্যা, যদি কোনো পারমিশন না নিয়ে আমরা কিন্তু কোনো কাজ করতে পারি না। তো উনি আমাদের সবকিছু বুঝে বললেন যে বাবা তোর তো এখনো সপ্তাহ অভিষিক্ত কমপ্লিট হয়নি, আর তোর মধ্যে এখনো সেই শক্তি সঞ্চারিত করিনি, তো তুই এই কাজ বাবা করিস না। আর এটা ভিতরের মধ্যে করলে কিন্তু বাস্তু এফেক্টেড মারাত্মক রকমের হয়ে যায়, সেটা কিন্তু ক্ষতি হতে পারে, তুই করিস না, এটাতে মত নেই। তখন আমি বললাম বাবা দেখুন আমি একজন সাধক, সাধকের কর্ম হচ্ছে মানুষ জীবন বলে তাকে কম দেখানো, তবে কি জানি না, আমাদের চেষ্টা তো করতে হবে। সেই রোগীর মনোস্বাস্থ্য দিক থেকে তার মানসিকতা কোন জায়গায় যাবে তুমি বলো? ঠিক আমাদেরও তো এই স্বাস্থ্যটা সঙ্গে আমরা জড়িত আছে, আমাদের মানুষের উপকার আমাদের হোক না হোক চেষ্টা করতে হবে অবশ্যই। কিন্তু আমরা যে পথটা জানি বা আমরা যে বিদ্যাটা জানি, আমাদের যেটাতে অ্যাপ্লাই করতে হবে পাঠানোর জন্য থাকে। আমি যদি বলি যে বাবার হাত তুলে না সাইন্ডার করে দেওয়া হবে, তখন যে ব্যক্তিটা কোথায় যাবে? এই জিনিসটা কিন্তু আমার দিয়েছি, আমার অন্তরাত্মায় কিন্তু খুব আঘাত করলো যে না, আমি যখন মায়ের সাধনা করি আমি কিন্তু গুরুদেব আমাকে পালন করছেন, গুরুদেবের মত নেই, তাও আমি কিন্তু শুধুমাত্র মায়ের নামে এই কাজ আমি করবো। আমি যে ক্রিয়া পদ্ধতি প্রয়োগ জানি তার উপরেই কিন্তু আমি শক্তি সঞ্চারিত করবো, ফলে আমি কিন্তু এসে এর মধ্যে আমাকে দেখতে হবে কেন এরকম ব্যবহার করছে। ঠিক আছে, এবার আমি গুরুদেবকে বললাম বাবা আপনি পারমিশন করে দিচ্ছেন না ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কোনো একটা ক্ষুদ্র মন্ত্র বলে দিন, যে মন্ত্রটা সাহায্যে আমি এই জায়গাটাকে অনেকটা নামিয়ে দিতে পারবো, শুনতে পারবো। তখন আমাকে আমার গুরুদেব বললেন তুমি ছাদে যাও, ছাদে গিয়ে ফোনে ছাদে যাওয়া যতক্ষণ না বাজবে তখন কিন্তু এই একটা মন্ত্র আমি তোমাকে দিচ্ছে, এই মন্ত্রটা তুমি ছাদে 100 বার পাইচারি করতে গেলে মন্ত্রটা কিন্তু জপ করবে, পাইচারি খাওয়াবে না জপ করবে, এবং যতক্ষণ না ক্ষুদ্র অস্ত হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি এর প্রয়োগ করতে পারবে না, তখন আমাকে জানিয়ে দেওয়া হয়। এবং তুমি তোমার আরেকজন কোনো বন্ধুকে, বন্ধু না তোমার আরেকজন কোনো যে পথের প্রতীক সেরকম তোমার যে সহকর্মী আছে তাকে তুমি খবর দিয়ে দেখে নাও, তোমার কোনো গুরু ভাই হতে পারে বা তোমার কোনো কি বলবো সহকারী উপাসক হতে পারে, তুমি তাকে দেখে নাও, দুজন মিলে কিন্তু কর্মটা করে একা করে দিলাম, তাহলে একা পারবে না করতে, তাহলে একটা কিন্তু ভূমিকা থাকবে, তুমি একা পুরো তার কাজ নামাতে পারবে না। সেটাই যে আমি আমার একজন সহকারী কর্মীকে ডেকে নিলাম, তাকে বলে দিলাম এইভাবে কিন্তু আমরা কাজটা করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সন্ধ্যে 6:30 পরই আমরা কিন্তু কর্মচারীতে বসলাম। আমার এই যে নিয়ম আছে, আমাদের তন্ত্র আছে, আমাদের যেভাবে পরীক্ষা নিরীক্ষা করতে আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলাম, যেমন ধরতে ছেলে থালার মধ্যে সিঁদুর তোলা, দুধের সঙ্গে এলাচ গুঁড়ো মিশিয়ে ষষ্ঠী গুঁড়ো করে আমরা কিন্তু আমাদের একটা বিশেষ কিছু জল তৈরি করতাম। সেই জলটাতে কিন্তু যে নদী বা যে ক্ষতিগ্রস্ত যে আছে বা যার অবস্থা আমরা তখন জানি আমি ক্ষতিগ্রস্ত, সঙ্গে বলো আমি এটার কোনো একটা ঘটনা ঘটছি, পেটের দিকেই টাচ আছে কিন্তু ডাইরেক্ট আমরা
কিন্তু পেজ করতে বলতে পারবো না তখন আমার একটা প্রমাণে আসবে সলিড। হুম তো পাটি দাঁড় করানো হবে, তা দাঁড় করিয়ে সেই পায়ের জলটা দিয়ে তার পায়ের যে ছাপ আছে সেই জলটায় আমরা কিন্তু টেস্টিং করতে হবে, টেস্টিং করে আমরা কিন্তু বুঝতে হবে যে কি ঘটেছে, তার মধ্যে কোনো রকম নেগেটিভ অ্যান্টিটি প্রভাব আছে কিনা। তো যথারীতি আমরা সেরকম আমাদের যে দিদি আছে আমরা তো দিদিকে কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমরা জানতে পারলাম যে আমার মধ্যে নেগেটিভিটি প্রভাব মারাত্মক লেভেলে আছে। ঠিক আছে, আচ্ছা এবার তো আমরা তখন কি বলতাম আমাদের যে পরবর্তী যে পদক্ষেপ ছিল আমরা তার মধ্যে কিন্তু কর্মক্রিয়া দিয়ে আমরা স্টার্ট করলাম, এবং সেটা কিন্তু একটা বৃহৎ সময়ের একটা ব্যাপার ছিল, প্রায় ঘন্টা 5 সময় আমরা একটার পর একটা কন্টিনিউ যখন কাজ করেছি। আমরা আস্তে আস্তে সেই আত্মাটাকে আমরা চেষ্টা করছি যাতে ওদের নিজের মধ্যে নিজের সামনে চলে আসে এই অবস্থার মধ্যে। করতে 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 আমরা একদম বেড়ে বড় হতে একদম নিজের মানে একদম মানে তর্কাতর্কি করতে করতে প্রেজেন্স বুঝতে পারলাম যে এবার এই অবস্থার মধ্যে কিন্তু কোনো একটা এন্টিটি প্রবেশ করে গেছে, বা এর মধ্যে একটা এন্টিটি আছে, সে কিন্তু আমাদের কর্মক্রিয়া দিতে সে কিন্তু সংক্ষিপ্ত হয়ে সে রিপ্লাই দিচ্ছে, বুঝতে পেরেছি? তো একদম ইন্টারভিউশন করা হচ্ছে, কন্টিনিউ ইন্টারভিউশন করা হচ্ছে, এবং এই করতে করতে কিন্তু ভদ্রমহিলার গলার ভয়েস কিন্তু টোটালি হয়ে গেল একটা মেল ভয়েস, ফিমেল ভয়েস কিন্তু আরাম নেই। এবং সেই ফিমেল ভয়েস কিন্তু একটা ওল্ড ম্যানের একটা মেল ভয়েস, ওল্ড ম্যানের একটা কিন্তু মেল ভয়েস হচ্ছে। সে ওখান থেকে বলছে তুই তো বাচ্চা ছেলে, আমাকে বলছে তুই তো বাচ্চা ছেলে, অনেক তো বয়স্ক লোকের কাছে গেল, তারা কিছু করতে পারলো না, তুই করবি? তোর কি ক্ষমতা আছে? আমি তো ছেড়ে যাবো না, আমার ওখানে আমি যেখানে থাকি নিয়ে যাবে, ও আমার খুব ধরে, ও আমার খুব কাছের, ও আমার খুব প্রিয়, ও আমার খুব সেবার মানুষ, তখন বলছে। মানে একদম পুরোপুরি করতে। এবার তো তখন আমি বললাম যেহেতু ওটা বয়স পয়েন্ট দিয়েছিল, তখন আমি তাকে ভদ্র সভ্য খাতিরে আমি বললাম দেখুন দাদু আমি আপনার সঙ্গে নাতির মতো, আমি আপনার বয়সে ভদ্রভাবে বলছি আমি নেগেটিভ ক্রিয়া অ্যাপ্লাই করবো না, যেগুলো আমাদের কর্মীদের মধ্যে আছে। আপনাকে আমি খুব ভালোভাবে আপনাকে বলছি আপনি এই মাংসের মধ্যে থেকে ছেড়ে বেরিয়ে যান। ওর একটা বয়স আছে, ওর একটা স্বামী আছে, ওর একটা কন্যা আছে, ওর একটা ফ্যামিলি আছে, ওর একটা সর্বোপরি জীবন আছে, আমি কেন জীবনটা নষ্ট করছি? ধরো আমাকে বলছি আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছেড়ে যাবো না, ওকে আমি আশা করেছিলাম, ও আমাকে চিংড়ি দিয়েছে, ও আমার সাবমিশন কাজ করেছে, ও আমাকে তো বাবা বলতো, ও বাবা কি দায়িত্ব দেখিয়েছে, তখন আমাকে বলছে মানে খুলে বলুন। তখন বলছে ও আমার কাছে তার চিন্তা ঘটেছে, ওই ভদ্রমহিলা ছিলেন একজন তার পরিচারিকা, বুঝেছো? আচ্ছা একজন পরিচারিকা, একজন নিঃসন্তান দম্পতির সেবা যত্ন সুস্থতার কাজে নিয়োগ ছিল, স্বামী একটি জীবনী ছিল নিঃসন্তান, এবং একটা মানুষের দীর্ঘ মোটামুটি 20-25 বছর আমাদের সঙ্গে ওনার একটা কাজের সম্পর্ক বা পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছিল কাজের ছুটে। ওই করতে করতে উনি আশা করেছিলেন যে এই মানে এই যে ভদ্রমহিলা উনি দেখতেন, আমাদেরকে উনি বলেছিলেন বাবা মায়ের ছবি উনি দেখতেন, ওনারা এনাকে কিন্তু নিজের মেয়ের ছবি ওনার দেখতেন। সাধারণত একটা সম্পর্ক অটুট যখন বন্ধন হয় তখন মানুষের একটা কিন্তু জীবন সাইকোলজির মধ্যে মানুষের একটা অন্তরাত্মা কিন্তু কাজ করে, যখন মানুষ একটা চাই যে আমি এদের হয়ে এত করলাম, এদের থেকে আমি কিছু একটা পাবো, পাওনা প্রাপ্ত হবো, একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, একটা এক্সপেকটেশন তৈরি, একটা ডিজায়ার তৈরি হয় মানুষের মধ্যে। সেইভাবে কিন্তু ভদ্রমহিলা আশা করে ধীরে ধীরে একটা সচ্ছল পরিমাণ হয়। আর যে নিঃসন্তান যে দম্পতির কাজ করতে দুজনেই কিন্তু মানে তোমার এক্স এমপ্লয়, বুঝেছো? এবং মানে অর্থশালী এবং খুব প্রভাবশালী, মানে অর্থদিক থেকে খুব কিন্তু বিত্তশালী পর্যায়ের মানুষ ছিলেন। আচ্ছা এবং এটা বলেছিল যে মা তুই তোর কোনো অভাব আমি রাখবো না, তোর জীবনটা আমি এই কাজ করে খেতে হবে না, তোর ব্যবস্থা করে দিতে হবে, এরকম কিন্তু ওরা একটা কমিটমেন্ট করেছিল ওদের কাছে, ওই ভদ্রমহিলার কাছে। কিন্তু সেভাবে এদেরকে ট্রিট করতো, মানে শুধুমাত্র কাজের ভিতরেই দেখতো না, যে বাবা মার মতো সেটা করতো। আচ্ছা করতে করতে দিনের গতি যেভাবে চলে, দিনের সঙ্গে মানুষ যেভাবে পাল্লা দিয়ে সেভাবে এগিয়ে যাচ্ছিল, এবং কালের নিয়মে একজন মানুষ আগে একটা যে মানুষ পড়ে যাবে, এটাই নিয়ম সমাজের মানুষের জীবনে, একজন আগে মৃত্যুবরণ করতে হয়। সেই ক্ষেত্রে তোমার ভদ্রমহিলা কিন্তু মৃত্যুবরণ করলো। ভদ্রমহিলা মানে যে ওল্ড এজ যে ফিমেলকে উনি দেখতেন, ঠিক আছে? কিন্তু এবার আমি আশা করেছিলেন যে মা কি সঙ্গে দিয়ে গেলেন না, বাবা যদি করেন বাবা ইহার আমাকে কিছু দেবেন। তো এই করতে করতে আবার 12-13 বছর কাটবার পর কিন্তু বাবাও কিন্তু তোমার লেট হয়ে গেলেন, বাবাও কিন্তু অনেক কিছু দিয়ে গেলেন না, ওই শুধুমাত্র যে কাজের যে পারিশ্রমিক এইটুকুই এর মধ্যে ডিপেন্ডেন্ট ছিল। আর এরা খাবার পর আমার যে ভাই ছিল তিনি সমস্ত কিছু আবার ওনাদের কাজকর্ম কর্মাদি করে নেওয়ার পর এনাকে
না তো কাজ করে গেল, কাজে চলে গেল। এই যে চলে আসা ধারিয়ে দিচ্ছে যে সময়টা 3 মাস টপ খাই নিয়ে দেখছেন, আর এই বাবু বা বিদ্যার্থী মারা যাবার 3 মাসের মধ্যে কিন্তু এই অপেক্ষ হয়ে গেছিলেন। আপনার কিন্তু 2 মাসের যদি নিজের সন্তানে দেখতো বা মেয়ে থেকে দেখতো, উনি নতুন মহিলা ওরা খোয়া দিয়েছিল, এনাদের সন্তানা দিচ্ছিল না, ওনার সিদ্ধগান বা এনাদের সাধ্যকর্মাদি কিন্তু রকমের ছাড়বেন, কিন্তু ইনি সেটা কিছু করেননি। আচ্ছা, বুঝতে পেরেছে? এই রায়টাই কিন্তু ওনার উপর পড়েছিল। তো আপনি কিন্তু ওনাদের কিন্তু অ্যাটাক করে, এবং যে একটা সেবা সেটা খুব ভালোভাবে করছে, এই চাইছিল যে আমার কাছে এটাকে টেনে নিয়ে চলে যাবেন। কিন্তু যাই হোক, আমরা অনেক গর্বার করে আপনারা কি বললে যে আমি ছেলেকে যাবো, অনেক মানে কথা বলার পরে, এবং তার আগে যেটা বলতে ভুলে গেছি, আমাদেরকে বললেন যে আমার দিদি আমার খুব সঙ্গে দিদি আমাদের দিদিতে, ঠিক আছে? আমি গিরি তো জেনারেলি ইংরেজি আমরা তো ব্যবহার করি না, আমাদের সিগারেট আছে, আমি বলতে যাবো আপনি সিগারেট খান, বলো না এটা হচ্ছে দিদি আমি খাই না, ঠিক আছে? আমাদের দিদিকে তো দিদি আমার তখন কোথায় পাবো, দিদিরা দোকান থেকে বেরিয়ে আমরা সেই পেয়েছেন কেউ নেই দিদি আনবার মতো। তো আমরা একটা সরকারি করলাম কি তেজপাতাকে আমরা মুড়ে নিয়ে ওটাকে বললাম যে এটা বিড়ি করে আমাদের পাওয়া হচ্ছে, এটাকে বিড়ি মনে করে উনি স্মোক করবো, যথারীতি ওটাকে বিড়ি মনে করে তিনি স্মোক করতে লাগলেন। আচ্ছা, তেজপাতাটি তারপর উনি আমাদের বলে যে আমি ছেড়ে চলে যাবো, আমি তোদের সত্যি কথাই বলছি, আমি আমার সাথে থাকবো না, তবে কিন্তু আমি ছেড়ে যাওয়ার একটি আমার টার্মস অ্যান্ড কন্ডিশন, আমার নামে কিন্তু একে কিন্তু পিণ্ডদান করতে হবে, এবং সাধ্য একটা কর্মাদি কিন্তু ছোটোর ওপর মন্দিরে বা যেরকম মঙ্গলঘাটে কিন্তু করতে হবে, এটা কিন্তু যেরকম ভিক্ষা করেন, এটা যদি না পালন করা আপনি কিন্তু আবার কিন্তু দেখা করবে, তখন কিন্তু কোনো শক্তি কোনো প্রোটেকশন কিন্তু কাজ করবে না, এটা অনেক দিন বলবেন। বুঝতে পেরেছেন? ওরা এরকম ছেলে আপনার এই কথাটাই বাধ্য হবে, কোন চিন্তা কিছু আপনি এখন অন্তত ওকে ছেড়ে চলে যাবেন। আর যাবেন কি তার কি প্রমাণ আছে, তখন আমাকে বললো তোর পরিচয় ডিটেল দিকে করে নিয়ে যাবে, মানে চিন্তা করো আমার পরিচয় হয়েছে 2000, আমার যখন বয়স 9 বছর, আর যখন ঘটনাটা আমার সঙ্গে ঘটছে তখন আমার বয়স হচ্ছে 18 বছর, মানে চিন্তা করো 9 বছর পরে আমার পরিচয় দিকটা কিন্তু ঠিক ছিল। কেন ঠিক ছিল? পরিচিত আমাদের হয়তো ব্যবহার করা হয় না, ওইটা ব্রহ্মচারী যখন রাখবে আমাদের পরিচয় পবিত্র সময়, তখন কিন্তু আমরা ব্যবহার করি, তারপর কিন্তু আমরা থাকি। সেটা ওর জানা কি করে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? বলো, কোন বিজ্ঞানের কোন যুক্তি আছে এটা বলা প্রমাণ করো? কাজ নেই আমার তো না। কারণ উনি আমাকে বললেন আমার পরিচয় দুটো উনি নিচে করে নিয়ে যাবেন, এবার হয়তো আমার পরিচয় দুটো উনি নিচে করে নিয়ে কিছুটা দিতে গিয়ে রাস্তার মধ্যে উনি চলে গেলেন। তোমার যেমন আমাদের নিয়ে হলো, নিয়ে জল দেওয়া হলো, উনি সুস্থ ফিল করলো। তারপর ওই ভদ্রমহিলা টোটালি বলার আবার চেঞ্জ, এবং উনি আমাদের বলছেন মায়ের মন্দিরে আমি যাবো, মায়ের মন্দিরে আমি দর্শন করবো, মায়ের মন্দিরে আমি একদিন থেকে পুজো দিয়ে যাবো, আমাদের এখন একটু প্রসাদ দিন, সুন্দর কবে কতদিনকার মন্দির, টোটাল যাবতীয় একটা যেরকম আন্দোলন পাচ্ছেন যে আমরা মন্দিরে এলে দেখি তারপরে একটা সাধারণ কাছে এলে বা কাছে এলে তাদের মানুষের জিজ্ঞাসা জিজ্ঞাসা হবে, তখন কিন্তু আমাদের জিজ্ঞাসা করছি ভাগ্য সম্বন্ধে জানতে চাইছি, আমার কাজের ব্যাপারটা মানে কি বসে আছি, আমি আমার পরবর্তীকালে কি কাজ পাবো, আপনি যারা আমাকে জানান, মানে মানুষের চিন্তা করা টোটালি কিন্তু চেঞ্জ। এবং ওই আশাটাকে কিন্তু আমরা তারপরে বোতলবন্দি করা হবে, আমাদের আধ্যাত্মিকতা আমাদের পদ্ধতিয়া যেগুলো আছে আমরা বোতলবন্দি করে আমরা কিন্তু সেই দিনে কিন্তু রাত্রি 9:45-এর মধ্যে আমরা কিন্তু গঙ্গার মধ্যে শাস্ত্রী থেকে লিখতে পেলাম, মুক্তি দিয়ে এলাম। এবং ওই বর্তমানে কিন্তু একটা অবশ্যই আমরা বললাম, আমি বললাম যেটা তুমি তোমার ধারণ করে থাকো, এবং যেহেতু তোমাকে ভালোবাসার চোখে তোমাকে দেখছো, তুমি একটা সাধ্য শান্তি একটা পিণ্ডদান তুমি কিন্তু অতি অবশ্যই একটা মন্দিরে দিয়ে ছোট করে একটা করে দিও না, খালি হয়ে যাবে। তুমি ওটা যদি ওটা করে দেয় নর্মাল লাইফে লিড করেন, আর কোন রকম এরকম প্রবলেম কিছু ওনার মধ্যে জোর হয়নি। এটা আমার একটা ঘটনা ছিল যেটা আমি পুরোপুরি কাজ না শিখে বলতে পারো আনকোটা অবস্থায় শুধুমাত্র মা তারার পিতা, মা তারার আশীর্বাদ, মা তারার অভ্যর্থা এবং মায়ের শক্তির উপর বলবান হয় আমি কাজটা করি এবং কাজটা কিন্তু সফলতা এনে দিই। এটা তোমাকে বলুন আমি ঘটনা বললাম তোমার। অবশ্যই ঠিক আছে, আরো তো ঘটনা আছে পরে সেই সব অবশ্যই ঘটনা থাকবে এবং আরো আধ্যাত্মিক আরো তান্ত্রিক অনেক ক্রিয়াকর্মাদি আমি বলবো। ঠিক আছে দাদা, তাহলে আজকে এখানেই শেষ করছি। একদম ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় খাই। অবশ্যই, জয় মা তারা।